সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির নেতাকর্মীরা। মূলত প্রথমে হাসনাত আবদুল্লাহ এই অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। এরপরে একে একে নাহিদ, সার্জিস, এনসিপির অন্যান্য নেতারা নিজেদের ফেসবুকে পোস্টের মাধ্যমে আহ্বান করেছেন। এখন পর্যন্ত কতজন লোক জমায়েত হয়েছে একটু দেখেন। আমি সবগুলো মিডিয়া, সেখানে আমি যে মিডিয়াতে কাজ করি সেখানে আমাদের রিপোর্টার উপস্থিত রয়েছেন, সব মিলিয়ে আমি একেবারে সর্বোচ্চ ধরলেও 5,000 লোক হবে। কেউ কেউ বলছেন এর চেয়েও কম হবে। আমি মানলাম রাতে আরও লোক আসবে, সব মিলিয়ে 10,000। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গোটা এনসিপি সেখানে ডেকে এখন পর্যন্ত ধরেন হাইয়েস্ট 10,000 লোক জমায়েত করলো। এটা কি একটা দল নিষিদ্ধের জন্য কি সর্বোচ্চ কিনা? এখন কথা হচ্ছে, অনেকেই বলে থাকেন দুজনেও যদি দাবি তোলে তাহলে সেটা দাবি হিসাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্যতা রাখে। মানলাম, এখন 2 জন 10 জন 5 জন 10 জন মিলে যদি নিষিদ্ধ করে দেয়, করে দিতে পারলে করুক। কারণ আওয়ামী লীগ এই দেশে যে অপশাসন দিয়েছে সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দলটি নিষিদ্ধ হতেই পারে। কিন্তু এনসিপির নেতাদের যেখানে ভাবনার বিষয়, সেটা হচ্ছে তাদের ডাকে কেন এখন মানুষ সেভাবে ঝাঁপিয়ে পড়ছে না। এর আগেও আমি এই কথাগুলো বলেছি। আজকে বিকাল থেকেই আওয়ামী লীগকে ঘিরে, সরকার ঘিরে, এই সরকারের ব্যর্থতাকে ঘিরে নানান কথাবার্তা হচ্ছে। আওয়ামী লীগকে নতুন করে প্রতিস্থাপন নিয়ে কথাবার্তা হচ্ছে, নানান কথাবার্তা হচ্ছে। সবার আগেই কথা বলা শুরু করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরেছেন। এরপরে হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে ভারতের প্রভাব সম্পর্কে তার কথাবার্তা তুলে ধরেছেন। ভারত নাকি বেশ কয়েকবার এখানে মিটিং করেছে। ঠিক আছে, ভালো কথা। যদি এগুলোর বাস্তব প্রমাণ তারা দিতে পারেনি, কিন্তু তারা বলেছেন, ধরলাম এরকম কিছু হচ্ছে। যদি মাহফুজ আলমের কথা সত্য হয়ে থাকে, তারা কেন ইউনূসের পদত্যাগ চাচ্ছে না? যদি হাসনাত আবদুল্লাহর কথা সত্য হয়ে থাকে, এখানে কারা কারা উপস্থিত ছিলেন, হাসনাত আবদুল্লাহ কেন সেটি প্রকাশ করছেন না? কি কি কথা হয়েছে সেটা কেন তিনি প্রকাশ করছেন না? অবশ্যই প্রকাশ করা উচিত। এই সব যখন চলছে, যখন এনসিপির হাসনাত আবদুল্লাহ আহ্বানে যখন সেখানে লোকজন, যমুনার সামনে যখন লোকজন জমায়েত হওয়া শুরু হইল, এর মধ্যেই আমরা দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা স্ট্যাটাস। আওয়ামী লীগের সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহরা, নেতাকর্মীদেরকে ডাক দিচ্ছেন, যারা যারা এই আন্দোলনে অংশ নিতে চান সবাইকে ডাক দিচ্ছেন। তো তাদেরকে নিয়ে তিনি সেখানে যাচ্ছেন। এর মাঝখানে আমরা দেখলাম আওয়ামী লীগের দুটি সংগঠন, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ হাসনাত আবদুল্লাহর স্পষ্ট দাবি ছিল আওয়ামী লীগের বিষয়ে। তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না? আবার এটা অন্যভাবেও বলা যায়, এই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সরকার বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু বলছেন এটা সরকারি সিদ্ধান্ত হিসাবে ধরে নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্ত তারা কখন নিয়েছেন? নিশ্চয়ই তারা এই সিদ্ধান্ত আরও আগে নিয়েছেন। নিয়ে এখন লোক জমায়েত করার মধ্য দিয়ে এই নিষিদ্ধাজ্ঞার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। এটাই নয় কি? এখন কথা হইল, হঠাৎ করে এই আলাপ কেন, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে কিনা? আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগকে আগামী কিছুদিনেও নিষিদ্ধ করা হবে না। কেন করা হবে না, আদৌ করা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকছে। তবে তীব্র গণজমায়েত তৈরি করে যদি বড় আন্দোলন তৈরি করা যায়, সেক্ষেত্রে সরকার চাপে পড়ে করবে। এটা এটা মোটামুটি এক ধরনের বাস্তবতা থাকছে। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। এখন দেখেন, আজকে হাসনাত আবদুল্লাহ সেখানে বসে গেলেন, নেতাকর্মীরা সেখানে বসে গেলেন। এখন আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়, কালকে এনসিপি কি নিয়ে রাজনীতি করবে? এনসিপির কি আর কোনো রাজনীতি আছে? গত 2-2.5 মাসে তারা দলটির আত্মপ্রকাশ হইল 28শে ফেব্রুয়ারি। এখন পর্যন্ত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং ভারত বিরোধিতা ছাড়া এই দলটির আর কি ম্যান্ডেট, কি ইশতিহার, কি চাওয়া, কি পন্থা, কোনভাবে তারা রাজনীতি করবে, কোন জিনিসটা তারা মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে? কোনোটাই পারেনি। এখন প্রশ্ন হইল, হঠাৎ কেন এই আলাপ? আমরা জানি জাতিসংঘকে এই মানবিক করিডোর, রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়ার জন্য এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা নিয়ে নানান আলাপ চলছে। আলাপ যখন তুঙ্গে,
সব রাজনৈতিক দল যখন বিরোধিতা করছে, দেশের মানুষ যখন এটা নিয়ে তীব্র বিরোধিতা করছে, এটা নিয়ে যখন ইউনূস সরকারকে কটাক্ষ করছে, এটা নিয়ে যখন ইউনূস সরকারের ইমেজ ডাউন হয়ে যাচ্ছে, ঠিক তখনই এই আলাপটি উঠল। আপনি দেখেন, অভ্যুত্থান হয়ে গেল, 9 মাস পার হইল। এই 9 মাসে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে একবার জন্য গ্রেপ্তার করা হয়নি, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তার উপর কোনো এই সরকার কোনো কোনো পদক্ষেপই নেয়নি, একেবারে কোনো পদক্ষেপই নেয়নি। হঠাৎ করে আব্দুল হামিদ দেশ ছাড়লেন আজকের দিনেই কেন? আজকের দিনে কি সুযোগটা বেশি ছিল? একেবারেই না। ভারত পাকিস্তান যুদ্ধে চলছে, এই যুদ্ধের মধ্যে বিমানে মানুষ আসা যাওয়া করাটা এক ধরনের একটা রিস্কি জিনিস হয়ে গেছে। ভারতের আকাশসীমা বন্ধ, পাকিস্তানের আকাশসীমা বন্ধ, এই জটিলতার মধ্য দিয়ে বিমান চলাচলও কিছুটা সীমিত। এর মধ্যে আব্দুল হামিদ চলে গেলেন আজকেই কেন? আমার প্রশ্ন ওই জায়গায়। এটা দিয়ে এদেরকে উত্তেজিত করে দিল, উত্তেজিত করে দিয়ে দেশে একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই করিডোরের আলাপটা দূরে ঢাকা পড়ে। আমরা দেখতাম শেখ হাসিনার আমলে যখন একটা ঘটনা ঘটতো, আর একটা ঘটনা ঘটানো হতো এজেন্টকে দিয়ে, রককে দিয়ে, তারপরে যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে দিয়ে ঘটানো হইতো। এই ঘটনা দিয়ে ওই ঘটনার কবর দেওয়া হইতো। আপনারা বলতে পারেন আমি আওয়ামী লীগের পক্ষের লোক, আমি দালাল, আমি এস্টাবলিশমেন্টের পক্ষে, নানান কিছু বলতে পারেন, আমাকে বিষোদ্গার করতে পারেন। আমি আসলে এগুলোর কোনোটাই না। আমি বাংলাদেশের রাজনীতির একজন ছোটোখাটো একজন পর্যবেক্ষক। আমি রাজনীতিটা দেখি, এটা আমি পর্যবেক্ষণ করি। আমার পর্যবেক্ষণ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা, আমার বয়স, সব কিছু মিলিয়ে আমার পর্যবেক্ষণ ভুল হইতে পারে, আমার অনুমান ভুল হইতে পারে, তবে এক ধরনের অনুমান তো আমার মধ্যে তৈরিই হয়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই করিডোর ইস্যুটা ঢাকা দেওয়ার জন্যই এখন নতুন করে আওয়ামী লীগের নিষিদ্ধের আলাপ তোলা হলো, এবং সহসা আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, এটাও বাস্তব। এনসিপির নেতারা বলছেন, নাহিদ ইসলাম বলেছেন আজকের মধ্যেই আওয়ামী লীগ নিয়ে ফয়সালা হবে। যদি করতে পারেন ভালো কথা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। যদি করা না হয়ে থাকে তাহলে এই ফয়সালা আসলে তারা কখন করবেন, এবং নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আসলে তিনি কিভাবে টিকিয়ে রাখবেন। এবার আসি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কথা। এই সরকারের উপর অভ্যুত্থানকারীরা নাখোশ, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। উপদেষ্টা মাহফুজ আলমও বললেন যে তারা সরকারে কোণঠাসা হয়ে আছেন, তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না, দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। সবই ঠিক আছে। তিনি বিকালে একটা বড় লম্বা স্ট্যাটাস দিয়েছেন যে কোনো সেক্টরই এখন সরকারের পক্ষে নেই, কোনো সেক্টরই ভালোভাবে কাজ করতেছে না, কোনো সেক্টরই শেখ হাসিনার পতনের পর, বিশেষ করে ডিসেম্বরের পর থেকে আসলে কেউই তাদের সঙ্গে নেই। তাহলে তারা কেন পদত্যাগ করছে না? তারা পদত্যাগ করে কেন ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না? এটাই বড় প্রশ্ন। এই সরকার যদি ব্যর্থ হয়ে থাকে, তারা কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নামছে না? তারাই তো তাদেরকে নিয়োগ দিয়েছেন, তাহলে কেন নামছে না? এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে। নাকি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেই টিকে থাকবে এই এনসিপি? আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলে এরপরে কি করবেন? কি ম্যান্ডেট নিয়ে হাজির হবেন? কি এশতেহার নিয়ে হাজির হবেন? সেটা এখনো মানুষের মধ্যে অজানা। আর আপনাদের ডাকে মানুষ কেন কম সাড়া দিচ্ছে, এটা খুব দ্রুতই আপনাদের বের করা উচিত। এর কারণটা খুব দ্রুত আপনাদের খুঁজে বের করা উচিত। এত বড় বড় নেতারা আপনারা ডাক দিলেন যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন। ঠিক 3-4 মাস আগেও আপনারা এরকম একটি ডাক দিলে মিনিমাম 5-10 হাজার মানুষ হইতো। এখন মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছে, শিবিরের পোলাপাইন এসেছে, তারপর অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছে, সব মিলিয়ে 5,000 হইতে কষ্ট হচ্ছে। কেন হচ্ছে এটা আপনাদের ফাইন্ড আউট করা উচিত। আপনাদের এত পরিমাণ সমর্থন, এত পরিমাণ সারা দেশে সমর্থন ছিল, সেটা এখন কোথায় গেল? এখনও ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে সেটাতে মিনিমাম লাখ রিয়াকশান পরে, 15-20 হাজার কমেন্ট পরে, সেগুলো কোথায় গেল? আপনাদের এগুলো বের করা উচিত। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।